সরাসরি ঘটনায় যাই। ঘটনাটি 1965 সাল বা তার আশেপাশের কোনো একটি সময়ের ঘটনাটি শুনেছি আমার দাদুর কাছ থেকে। আমার দাদুর বয়স 90 বছর। আমার দাদু ঘটনার সাক্ষী। ঘটনাটি পুরো গ্রামকে তছনছ করে দিয়েছিল। গ্রামের নাম বলতে বারণ আছে, তাই বলছি না। সময়টা বর্ষাকাল, চারিদিকে পানিতে ভরপুর। এই সময় গ্রামের মানুষরা মাছ ধরতে পছন্দ করে। ঘটনাটা যেই গ্রামের, সেই গ্রামে একটা লোক থাকতো, তার নাম আতামিয়া। আতামিয়া মাছ ধরতে খুব ভালোবাসতেন। 10 বছর বয়সী একটা ছেলে ছিল, নাম আতাউর। আতামিয়া প্রায় প্রতি রাতেই মাছ ধরতে যেতেন, সাথে করে তিনি তার ছেলেকেও নিয়ে যেতেন। ঘটনাটা যেদিন শুরু, সেদিন ছিল পূর্ণিমার রাত। চারিদিক চাঁদের আলোয় আলোকিত। আতামিয়া ও তার ছেলে আতাউর পূবের বিলে মাছ ধরতে গিয়েছিল। বলে রাখা ভালো, গ্রামের পূর্ব দিকে যে বিল ছিল তাকে সবাই পূবের বিল বলতো। আতাউর নৌকার উপরে বসেছিল আর আতামিয়া পেতে রাখা জাল টেনে তুলছিল। এমন সময় আতাউরের কানে একটা শব্দ আসে। হঠাৎ পানি যদি খুব নাড়াচাড়া করে যেরকম শব্দ হয়, সেই রকম একটা শব্দ। আতাউর প্রথমে শব্দটা আমলে নেয়নি, কারণ তার বাবাই তো জাল টেনে তুলছে, সেখানে থেকে হয়তো শব্দটা আসছে। কিন্তু পুনরায় শব্দটা কানে আসে। এরপর তার মনে হতে থাকে শব্দটা অনেক দূর থেকে আসছে, কারণ শব্দটা কাছ থেকে আসলে অনেক জোরে শোনা যেত, কিন্তু শব্দটা অনেক ধীরে ধীরে শোনা যাচ্ছে। তার মানে শব্দের উৎসটা অনেক দূরে। আতাউর তার বাবাকে বলল, বাবা, তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? না তো, আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তুই কি শুনতে পাচ্ছিস? আমি পানি নাড়াচাড়া করার শব্দ পাচ্ছি। তাই শুনে আতামিয়া হেসে বলে, ধুর বোকা ছেলে, আমি তো পানিই নাড়াচাড়া করছি, তুই হয়তো এটার শব্দ পাচ্ছিস। আতাউর আর কোনো কথা বাড়ায় না। হয়তো তার বাবা ঠিকই বলেছে, হয়তো মনের ভুল হচ্ছে। বেশ কিছু সময় এভাবে কেটে যায়, আর কিছুই ঘটেনি। এই সময়ের মধ্যেই আতামিয়া তার সব জাল গুটিয়ে নেয়। চলে আসবে এমন সময় আবার শোনা যায়। এবার বাবা ছেলে দুজনেই শুনতে পায়। এবার মনে হচ্ছে শব্দটা তাদের দিকে এগিয়ে আসছে। তারা পেছনের দিকে ঘুরে তাকায় এবং দেখতে পায় এক বিভৎস দৃশ্য। তারা দেখে একটি প্রাণী পানির ওপর দিয়ে হেঁটে তাদের দিকে এগিয়ে আসছে। আর একটু এগিয়ে আসলেই তারা যা দেখলো তা আরও ভয়ঙ্কর, কারণ প্রাণীটি একা না, তার পেছনে আরও 6টি একই রকম দেখতে প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু তাদের ভয় চরম সীমায় পৌঁছে যায় যখন তারা দেখে যে আসলে তারা যে প্রাণীগুলোকে প্রাণী ভেবেছিল তারা এক একটা মানুষের আকৃতির অবয়ব। মানুষের আকৃতির এই জন্যই বলছি কারণ সেই প্রাণীগুলো দেখতে অনেকটা মানুষের মতো। তাদের মানুষের মতো চোখ, নাক, মুখ আছে, কিন্তু তাদের কানটা অনেক বেশি বড়, আর তাদের হাতটা অনেকটা হাঁসের পায়ের মতো ছিল এবং সেই পায়ে ধারালো নখ আছে। পাটা মানুষের মতোই, তবে সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো তাদের শরীরের চামড়া অনেকটা কোনো ব্যাঙের চামড়ার মতো। আর তারা 2 পা দিয়ে নয়, বরং 4 হাত পা দিয়ে হাঁটছে। এজন্যই দূর থেকে দেখলে অনেকটা প্রাণীর মতো মনে হয়। গভীর রাত, শুনশান একটা খাল, খালের পানিতে নৌকার ওপর 2টি মানুষ, আর সামনের 7টা মানুষ আকৃতির অবয়ব। এমন পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটাও ভয়ে মুষড়ে পড়বে। এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়ে আতামিয়া ও আতাউর মারাত্মক ভয় পান। কি করা উচিত তারা ভেবে পাচ্ছিলেন না। অবয়বগুলোকে নৌকার দিকে এগিয়ে আসতে দেখে ঘোর কাটে আতাউর মিয়ার। সে তাড়াতাড়ি নৌকা বাইতে থাকে। লক্ষ্য একটাই, তীরে পৌঁছতে হবে। যে করেই হোক তীরে উঠতে হবে। অবয়বগুলো নৌকার পেছনে পেছনে আসতে থাকে, আর তাদের গতি ছিল অনেক। আতামিয়া নিজের সর্বশক্তি দিয়ে নৌকা বাইতে থাকেন, কিন্তু অবয়বগুলোর গতির সামনে নৌকার গতিটি কিছুই নয়। দূরে তীর দেখা যাচ্ছে, আর এদিকে অবয়বগুলো নৌকাটা ধরে ফেলবে এমন একটা অবস্থা। কিছু উপায় না পেয়ে আতামিয়া তার ছেলেকে বলে, আতাউর, তুই লাফ দে। আতাউর ছোট মানুষ, তাই অত কিছু সে ভাবতে পারেনি। বাবা যা বলেছে তাই করেছে। আতাউর পানিতে লাফ দেয়। বয়স কম হলেও গ্রামের ছেলে হওয়ায় সাঁতার ভালোই জানা ছিল। সে সাঁতরাতে শুরু করে। আতাউর পানিতে ঝাঁপ দেওয়ার পর আতামিয়া দেখে সেও যদি পানিতে লাফ দেয় তাহলে কেউই বাঁচতে পারবে না। বাবা জীবনের প্রত্যেকটা সময়ে নিজের জীবনের বিনিময়ে হলেও চায় তার সন্তান ভালো থাকুক। এক্ষেত্রে আতাউরকে বাঁচাতে আতামিয়া নিজের জীবনের ঝুঁকি নিলেন। আতামিয়া নৌকা বাঁধা বন্ধ করে দিলেন। বৈঠাটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। অবয়বগুলো যখন নৌকার কাছে চলে এসেছে তখন আতামিয়া জোরে জোরে আজান দিতে শুরু করেন আর বৈঠা দিয়ে অবয়বগুলোকে আঘাত করতে থাকেন। এদিকে আতাউর ততক্ষণে তীরে উঠে গেছে। তীরে উঠে সে পেছনে ফিরে তাকাতেই দেখে অবয়বগুলো তার বাবাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। একটা অবয়ব তার দিকে তাকায়, মনে হয় অবয়বটা প্রচণ্ড রেগে আছে। অবয়বটি তীরের দিকে আসতে থাকে। আতাউর প্রচণ্ড ভয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করে। কিছু দূর গিয়ে
সে পেছনে তাকিয়ে দেখে অবয়ব তীরে উঠে গেছে এবং তাকে তাড়া করছে। সে আবার দৌড়াতে শুরু করে। কোন দিকে কতক্ষণ দৌড়েছে তার মনে নেই। কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গিয়ে জ্ঞান হারায় আতাউর। সকালে জ্ঞান ফিরলে সে দেখে সে একটা ধানের জমির আইলের কাছে পড়ে আছে। ধীরে ধীরে উঠে দাঁড়ায় আতাউর, বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। নিজেকে আবিষ্কার করে একটা বড় বিলের মাঝে। সে চিনতে পারে বিলটাকে, এটা তো পশ্চিম পাড়ার বড় বিলটা। গত রাতের কথা মনে পড়ায় সে আবার বাড়ির দিকে দৌড় দেয়। বাড়ির কাছে আসতেই সে দেখে বাড়িতে অনেক মানুষের ভিড়। সে বাড়ির ভেতরে প্রবেশ করতে সবাই বলতে থাকে, আতাউর ফিরে এসেছে, আতাউর ফিরে এসেছে। তার মা তাকে এসে জড়িয়ে ধরে। তখনই তার বাবার কথা মনে পড়ে। বাড়িতে এত মানুষ সে দেখতে পাচ্ছে, কোথাও তার বাবাকে দেখতে পাচ্ছে না। মাকে বাবার কথা জিজ্ঞেস করতেই মা কান্নায় ভেঙে পড়ে। আতাউর দৌড়ে বাসার ভেতরে যায়। গিয়ে যা দেখে তা দেখে সে আবার জ্ঞান হারায়। সে দেখে বাড়ির আঙিনায় রাখা হয়েছে তার বাবার নিথর শরীরটা। পুরো শরীরটা ক্ষত বিক্ষত, কিছু কিছু জায়গায় মাংস নেই, মনে হচ্ছে কেউ খুবলে নিয়েছে। আতাউরের জ্ঞান ফিরলে সবাই তার কাছে জানতে চায় রাতে তাদের সাথে কি ঘটেছিল। আতাউর সবটা খুলে বলে আর জানতে চায় বাবাকে তারা কোথায় খুঁজে পেল। একজন জানায়, সারা রাত তোমরা যখন বাসায় ফেরোনি তখন তোমার মা আমাদের কাছে এসে তোমাদের একটু খুঁজে দেখার অনুরোধ করে। আমরা কয়েকজন খুঁজতে খুঁজতে খালের ধারে গিয়ে দেখি তোমার বাবা রক্তাক্ত অবস্থায় নৌকার ওপর পড়ে আছে আর তুমি সেখানে নেই। আমরা সবাই তোমার বাবাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি আর তোমাকে খুঁজতে যাব এমন সময় তুমি বাসায় ফিরে আসো। সবাই মিলে আতামিয়াকে জানাজার পর কবর দেয়। ঘটনাটা গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়। সবাই রাতে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু তারা কি জানতো সবেমাত্র শুরু হয়েছে ঘটনা। মৃত্যুর তাণ্ডব শুরু হতে যাচ্ছে গ্রামটিতে। কিছুদিন পরের ঘটনা। বর্ষণ মুখর দিন, সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে দুই একবার বৃষ্টি থামলেও আকাশ থেকে মেঘের দলগুলো সরে যায়নি। সেদিন কারো কোনো কাজ ছিল না। গ্রাম অঞ্চলে বৃষ্টির দিনে কারো কোনো কাজ থাকে না, তাই সবাই গল্প করে এবং এভাবেই দিন পার হয়ে যায়। আর গল্পের সাথে মুড়ি খাওয়া সবার অনেক প্রিয়। প্রায় প্রতিটি বৃষ্টির দিনের মতো সেদিনও সবার সাথে বসে গল্প করছিলেন নিয়ামত সাহেব। এই গ্রামের মাতবর তিনি। এমন সময় তার বাড়ির চাকরটি হাঁপাতে হাঁপাতে ছুটে আসলো। চাকরটিকে হাঁপাতে দেখে নিয়ামত সাহেব জিজ্ঞেস করলেন, কিরে লতিফ, কি হয়েছে? লতিফ বলে, সর্বনাশ হয়ে গেছে সাহেব, আমাদের সাদা গাভীটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর শুনে নিয়ামত সাহেব বেশ রেগে গেলেন এবং রাগের স্বরে বললেন, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? গাভীটা কোথায় গেল? লতিফ বলল, আমি গোয়ালে খাবার দিতে গিয়ে দেখি অন্য সব গরু থাকলেও সাদা গাভীটা সেখানে নাই। কথাগুলো শুনে নিয়ামত সাহেব লতিফকে অনেক বকাঝকা করেন। বকাঝকা শেষে নিয়ামত সাহেব লতিফকে গরুটা খুঁজতে যেতে বলেন। ততক্ষণে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে। হাতে একটা হ্যারিকেন নিয়ে লতিফ গাভীটিকে খুঁজতে বের হয়। পথে এক ব্যক্তি লতিফকে বলে সে বিকেলে গাভীটিকে বিলের দিকে যেতে দেখেছে। লতিফ এবার বিলের দিকে যেতে শুরু করে। কিছু দূর যেতেই বৃষ্টিটা আবার শুরু হয়। বৃষ্টির পানিতে হ্যারিকেনটার নিভু নিভু অবস্থা, যদিও একেবারে নিভে যায়নি, কারণ আমরা যারা হ্যারিকেন দেখেছি তারা জানি যে হ্যারিকেনের আলোটা একটা কাঁচের মধ্যে থাকে। এই কারণেই বৃষ্টির পানিটা হ্যারিকেনকে নিভিয়ে দিতে পারেনি। যাই হোক, বৃষ্টির সাথে লড়াই করতে করতে লতিফ বিলের পাশে গিয়ে পৌঁছায়। হ্যারিকেনের আবছা আলোয় লতিফ দেখতে পায় সাদা কিছু একটা বিলের ধারে দাঁড়িয়ে আছে। লতিফ মনে করে সেই গাভী হয়তো দাঁড়িয়ে আছে। লতিফ সেদিকে এগোতে থাকে। সে ধীরে ধীরে কাছে চলে যায়। হঠাৎ করে একটা দমকা হাওয়া লতিফের হ্যারিকেনটাকে নিভিয়ে দেয়। চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি তখনও কমেনি, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোয় লতিফ গাভীটাকে যখনই ধরতে যাবে, হঠাৎ করে বিলের পানির মধ্যে কিছু একটা গাভীটিকে বিলের পানির মধ্যে টেনে নেয়। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে লতিফ কিছুই বুঝতে পারে না। বিষয়টি কি ঘটলো বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। তার মাঝে আবারও বিদ্যুৎ চমকানোর আলোয় যে দৃশ্যটি সে দেখে তা সে কল্পনাও করতে পারেনি। লতিফ দেখতে পেল বিলের পানিতে 7টা মাথা ভেসে আছে আর মাথাগুলো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে লতিফ মারাত্মকভাবে ভয় পায়। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে নারাজ। লতিফ এক দৌড় দিল, বাসার উঠোনে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকেরা তাকে ধরাধরি করে বাসার ভেতরে নিয়ে যায়। লতিফের জ্ঞান ফেরে পরের দিন সকালে। তার জ্ঞান ফিরলে বাড়ির সবাই তার কাছে জানতে চায় কি ঘটেছিল। লতিফ সবার কাছে ঘটনা খুলে বলে। এবার ঘটনা শোনার পর গ্রামবাসীদের ভয় আরো দ্বিগুণ হয়ে যায়।
লতিফের কথা শুনে নিয়ামত সাহেব কিছু লোক নিয়ে বিলের পাশে যান গাভীটাকে খুঁজতে। গিয়ে দেখা মেলে এক হৃদয় বিদারক দৃশ্যের। গাভীটার মাথাবিহীন দেহ পড়ে আছে খালের পাশে। মনে হচ্ছে কেউ মাথাটাকে টেনে ছিঁড়ে নিয়েছে। পরপর দুটি একই ধরনের ঘটনা গ্রামবাসীদের মনে চরম ভয়ের সঞ্চার করে। তাই গ্রামবাসী এক প্রকার বিলটাতে মাছ ধরা বন্ধ করে দেয়। এর মাঝে চলে যায় বেশ কয়েকটি মাস। গ্রামে একজন লোক ছিল সামাদ নামে। তার একটা বিয়ের উপযুক্ত ছেলে ছিল। তার ছেলের নাম কুদ্দুস। কুদ্দুসের বিয়ে ঠিক করা হয় সেই গ্রাম থেকে 3 গ্রাম পরে অন্য এক গ্রামে আবুল সাহেবের মেয়ের সাথে। একদিন ভালো দিন দেখে তাদের বিয়ে দেয়া হয়। এবারে ঘটনাটি ঘটে বিয়ের 15 দিন পরে। সেদিন আবুল সাহেবের মেয়েকে দেখার ইচ্ছে হচ্ছিল। তাই আবুল সাহেব সিদ্ধান্ত নেন মেয়েকে দেখতে মেয়ের বাসায় যাবেন। যেমন চিন্তা তেমনই কাজ। পরন্ত বিকেলে আবুল সাহেব তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে মেয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে নেন মিষ্টি, ফল, পিঠা আর মাছ। তখনকার যাতায়াত ব্যবস্থা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তখন পায়ে হেঁটে চলাচলটাই একমাত্র মাধ্যম। আবুল সাহেবরা যখন তার মেয়ের গ্রামে প্রবেশ করেন তখন প্রায় রাত 10টা। তারা সেই বিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় তাদের কানে পানি নাড়াচাড়া করার শব্দ আসে। প্রথম দিকে তারা এটাকে গুরুত্ব দেননি, কিন্তু ক্রমশ শব্দটা বাড়তে থাকে। তাদের কাছে টর্চ, হ্যারিকেন কিছুই ছিল না। আকাশে হালকা চাঁদের আলো ছিল, তাতে পথ মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছিল। পানির নাড়াচাড়ার শব্দ বন্ধ হয়ে যায়, কিন্তু শুরু হয় এক নতুন শব্দ। শব্দটা এখন মাটির সাথে কোনো কিছু ঘষে ঘষে চললে যেমন শব্দ হয় তেমন। এবার তারা পেছনে ফিরে তাকায় এবং দেখতে পায় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। তারা দেখে প্রাণীর মতো সেই অবয়বগুলো তাদের পেছন পেছন আসছে। চোখ দুটো টকটকে লাল রঙের। এই দৃশ্য দেখে আবুল সাহেব ও তার ভাই এক দৌড় দেন। কে কোন দিকে দৌড় দিয়েছেন জানেন না। আবুল সাহেব তার সাথে আনা জিনিসগুলো ফেলেই দৌড় দেন। এবার তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল যে কেউই সেই অবয়বের পাল্লায় পড়েননি। আবুল সাহেব গ্রামের একটা বাড়িতে ও তার ভাই আরেকটি বাড়িতে আশ্রয় নেন। পরের দিন তারা সবাইকে সবকিছু খুলে বলেন। এবার গ্রামবাসী এই সমস্যার সমাধান করার জন্য মরিয়া হয়ে ওঠেন। তারা বিভিন্ন জায়গায় কবিরাজের খোঁজ করতে থাকেন। অনেক জায়গা থেকে অনেক কবিরাজ এলেও তারা কেউ তেমন সুবিধা করতে পারেননি। এর মধ্যে অনেক ভণ্ড কবিরাজও ছিল যারা শুধু লোক ঠকিয়ে টাকা নেওয়ার জন্য এসেছিল। যখন গ্রামের লোক সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছিল সেই সময়ে সমস্যা তার চূড়ান্ত রূপ লাভ করে। এবার সমস্যা শুরু হয় গ্রামের মধ্যে। প্রতি রাতেই গ্রামের মানুষের খোয়ার থেকে হাঁস মুরগি গায়েব হয়ে যেতে শুরু করে। প্রথম দিকে সবাই ভেবেছিল কোনো শেয়ালের কাজ হয়তো, কিন্তু এটি একদিন বা একটি রাতের ঘটনা না। সবার ধারণা ভুল প্রমাণিত হয়। একদিন এক মহিলার বাচ্চা ভূমিষ্ঠ হয়, কিন্তু মহিলার স্বামী কোনো এক কারণে সেদিন বাসায় ছিল না। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে নিয়ে মহিলা রাতে ঘুমিয়েছিল। হঠাৎ তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। গ্রামের বাথরুমগুলো বাসা থেকে একটু দূরে হয়। মহিলা বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় আর দরজা লক না করে শুধু ভিজিয়ে চলে যায়। যখন সে বাথরুম শেষ করে ফিরে আসে তখন সে এক ধরনের শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল তার ঘরের মধ্যে কেউ কিছু খাচ্ছে। সে দৌড়ে আসে এবং দরজা খুলে যে দৃশ্য দেখে তা পৃথিবীর কোনো মানুষ, বিশেষ করে একজন মা, কখনোই দেখতে চাইবেন না। তিনি দেখেন সেই প্রাণীর মতো অবয়বগুলোর একটি তার বাচ্চাকে মেরে তার শরীর থেকে মাংস খুবলে খাচ্ছে। এটা দেখে মহিলাটি জোরে একটা চিৎকার দেন। এবার অবয়বটি মহিলাকে আক্রমণ করতে আসে। এদিকে তার চিৎকার শুনে আশেপাশের লোকেরা তার বাসার দিকে আসতে থাকে। যখন মহিলার বাড়ির কাছাকাছি চলে আসে তখন তারা দেখতে পায় প্রাণীর মতো কোনো একটা কিছু তার বাসা থেকে বের হয়ে যাচ্ছে। মহিলার ঘরে ঢুকে তারা এক মর্মান্তিক দৃশ্য দেখে। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে। ঘরের এক কোণে পড়ে আছে বাচ্চাটির অর্ধেক খাওয়া লাশ, আর অন্যদিকে মহিলার ক্ষত বিক্ষত দেহটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সবার চোখের সামনে মহিলাটি মারা যায়। এই ঘটনার পর পুরো গ্রামে নেমে আসে শোকের কালো ছায়া। এরপরে গ্রামের মানুষ একটা সভার আয়োজন করে এবং সিদ্ধান্ত নেয় যতদিন না একটা ভালো কবিরাজ পাওয়া যায় ততদিন রাতে কেউ বাড়ির বাইরে যাবে না। অনেক খোঁজাখুঁজি শেষে এক কবিরাজের সন্ধান পাওয়া গেল, যিনি এই গ্রাম থেকে 5 গ্রাম দূরে একটা গ্রামে থাকেন। গ্রামের সবাই তাকে নিয়ে তাদের সমস্যার কথা জানালেন। সব শুনে কবিরাজ বললেন, আমি আপনাদের গ্রামে গিয়ে এক রাত থাকবো, তারপর আমি বলতে পারবো আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব কিনা। আমি আগামী বৃহস্পতিবার আপনাদের গ্রামে গিয়ে এক রাত থাকবো। যেই কথা সেই কাজ। বৃহস্পতিবার কবিরাজ সন্ধ্যার ঠিক আগে গ্রামে এসে উপস্থিত হন। যথা নিয়মে রাত নামে আর কবিরাজ তার থাকার জায়গা ঠিক করে ফেলেন সেই বিলের ধারে একটা গাছের নিচে। সেই রাতটা গ্রামবাসী নির্ঘুম পার করে দেয়। ভোর হতেই ছুটে যায় কবিরাজের কাছে কবিরাজের মতামত শুনতে। কবিরাজ বলে, গত রাতে আমি এই গাছটার নিচে বসেই আমার আসন করেছিলাম। রাত কত হবে জানি না, 1টা কি 2টা, তখন দেখি পানির মধ্যে দিয়ে একটা
একটা কিছু আমার দিকে এগিয়ে আসছে। যেহেতু আমি আপনাদের কাছ থেকে সবকিছু শুনেছি, তাই আমার আর বুঝতে বাকি রইল না জিনিসগুলো কি। আমি তখন দোয়া পড়ে আমার চারিদিকে গোল একটা দাগ দিয়ে তার মাঝখানে বসি। একে একে জিনিসগুলো পানি থেকে উঠে আসে। 7টা প্রাণী আমাকে ঘিরে ফেলে চারিদিক থেকে, কিন্তু গোল দাগটার কারণে আমার কাছে আসতে পারছিল না। আসলে জিনিসগুলো কি কবিরাজ সাহেব? এক গ্রামবাসী প্রশ্ন করেন। তখন কবিরাজ বলেন, এগুলো এক ভয়ঙ্কর প্রজাতির জিন, যাদের মধ্যে ভালো মন্দ কোনো জ্ঞান নেই। আমাদের এখন কি করা উচিত কবিরাজ সাহেব? গ্রামের মাতবর সাহেব জানতে চাইলেন। সত্যি কথা বলতে আমরা কিছুই করতে পারবো না। এরা প্রচণ্ড শক্তিশালী জিন, যারা আল্লাহকে ভয় করে না। এক কথায় এরা কাফির জিন। এদের বিরুদ্ধে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। কবিরাজ বললেন। গ্রামবাসী কথাটা শুনে ভয়ঙ্কর রকমের হতাশ হলো আর বলতে থাকলো, তাহলে এই গ্রাম আর টিকলো না, সবাইকে মেরে ফেলবে। গ্রামবাসীর মুখের দিকে তাকিয়ে কবিরাজ হয়তো তাদের মনের অবস্থা বুঝতে পেরেছিলেন, তাই তিনি সবার উদ্দেশ্যে বলেন, তবে আপনাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। এই জিনগুলো এক জায়গায় বেশি দিন থাকে না, আর কিছুদিনের মধ্যেই হয়তো এরা আপনাদের গ্রাম ছেড়ে দেবে, কারণ এখানে এসে এদের অনেক দিন হয়ে গেছে। তাই আর দিন 10 মতো সাবধান থাকবেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা শুনে গ্রামবাসীর দেহে প্রাণ ফিরে আসলো। অবশেষে কবিরাজের কথা সত্যি করে 11তম দিন থেকে সব সমস্যার সমাধান হয়ে গেল।